আজ রাতে পর্তুগালের খেলা আছে। এই ম্যাচ যেমন হতে পারে রোনালদোর শেষ বিশ্বকাপ লড়াই, আবার হতে পারে নিজের সেরাটাও রোনালদো দেখাতে পারেন এই ম্যাচে। পর্তুগাল, রোনালদো এবং পুরো বিশ্বকাপ নিয়ে এখন কথা বলতে আমাদের সাথে পর্তুগাল থেকে সরাসরি যোগ দিচ্ছেন ক্রীড়া সাংবাদিক এহতেশাম সবুজ। সবুজ, আপনাকে স্বাগত মাছরাঙা টেলিভিশনের বিশ্বকাপ নিয়ে বিশেষ অনুষ্ঠান উন্মাদনার বিশ্বকাপে। আপনি পর্তুগালে আছেন, পর্তুগালে নিশ্চয়ই বিশ্বকাপের উন্মাদনাও আছে বেশ। সেই উন্মাদনা আজ পর্তুগালের খেলা, এই খেলার সময় কেমন আয়োজন হয়ে থাকে পর্তুগালে? বাংলাদেশে তো নিশ্চয়ই জানেন ব্রাজিল আর্জেন্টিনার প্রচুর ফ্যান বেজ আছে, সমর্থক আছে, এবং তারা বড় পর্দায় একসাথে বসে খেলা দেখে, প্রচুর উত্তেজনা হয়। পর্তুগালে কি এই ধরনের কোনো উত্তেজনা হয়ে থাকে? ধন্যবাদ সুবন ভাই। বেসিক্যালি বাংলাদেশের সঙ্গে যদি কম্পেয়ার করেন পর্তুগালে যে ফ্যানদের যে ক্রেজ, সেই জায়গায় পর্তুগাল অনেকখানি পিছিয়ে থাকবে। কারণ বাংলাদেশের ক্রেজ এটা অন্য লেভেলে, ব্রাজিল এবং আর্জেন্টিনা গেলে স্পেশালি। বাট পর্তুগাল, হ্যাঁ, ফুটবলের অবশ্যই ক্রেজ আছে। আমি এবার নিয়ে দুইটা বিশ্বকাপ এইখান পর্তুগালের থেকে দেখেছি, 2022-এর পর এবার। তবে 2022-এর সময় আমরা যেটা দেখেছিলাম যে তেমন কোনো উত্তেজনা ছিল না, তেমন কোনো আয়োজন ছিল না, ইলিগিজল কিছু বার বা পাবে আসলে দর্শকরা খেলা দেখতো। কিন্তু এবার সিনারিওটা একদম চেঞ্জ। এবার তারা স্পেশালি ফ্যান জোন করেছে, প্রত্যেকটা সিটিতে একটা করে অফিসিয়ালি ফ্যান জোন করেছে। এবং যেদিন পর্তুগালের খেলা থাকে, মানে বিকেল থেকে আপনি পুরো সিটি ব্লক, মানে এবারকার যে উন্মাদনা সেটা অন্য লেভেলে। সো আয়োজনের ক্ষেত্রে এবার পর্তুগাল দারুণ ভাবে আয়োজন করেছে। এর পেছনে কারণটা, পর্তুগিজরা বিশ্বাস করতো এবার পর্তুগাল ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হতে পারে। সেই বিশ্বাস থেকে আসলে এই আয়োজনের যাত্রাটা এভাবে এত ব্রডলি আসলে তারা শুরু করেছে। এবং বিশ্বাসটা এখনো আছে, যদিও পর্তুগালের সেরা পারফরমেন্সটা এখনো আসলে বাকি রয়েছে, কিংবা ফুটবলাররা সেটা দিতে পারেনি। স্পেশালি ক্রিস্টিয়ানো রোনালদোর কাছ থেকে যদি আমাদের যে এক্সপেকটেশনটা রয়েছে সেটা এখনো আসেনি। তবে তারা বিশ্বাস করে রোনালদো তার বেস্ট ফুটবলটা খেলবে এবং পর্তুগাল প্রথমবারের মতো বিশ্বকাপ জিতবে। সেই ভরসা থেকে আসলে তারা এখন কিন্তু এই হিউজ একটা আয়োজন করছে এবং প্রত্যেকটা মানুষের মধ্যে উন্মাদনতা বিরাজ করছে still। সবুজ, একটা উদাহরণ দিতে চাই। গ্রুপ পর্বের খেলায় মেসি 30 মিনিট বাকি থাকতে মাঠে নেমেছিল, তাকে নামানো হয়েছিল। এবং মেসি নামার পর, এর আগে আর্জেন্টিনা যে খেলাটা খেলেছে সেটাতে বেশ গতি ছিল, কিন্তু মেসি নামার পর অন্তত 5 থেকে 7 মিনিট তাদের খেলাটা একটু স্থবির হয়ে যায়, ধীর হয়ে যায়। তারপর থেকে তারা আবার খেলা শুরু করে, মেসি পেনাল্টি পায় বা এই ধরনের ব্লাবলা অনেক কিছু ঘটে থাকে। পর্তুগালের খেলায় রোনালদো আসলে কতটুকু টিমমেটদের মধ্যে প্রভাব ফেলে? আপনার কি মনে হয় যে রোনালদো যখন মাঠে থাকে তখন কি তার টিমমেটরা একত্রিত হয়ে খেলে, নাকি এখানে একটু ছাড়া ছাড়া ভাব থাকে, যেটার কারণে রোনালদোর পারফরমেন্স একটা ইম্প্যাক্ট পড়েছে এবারের বিশ্বকাপে? না রুবেল ভাই, দেখেন, দুজনের প্লেইং পজিশনই কিন্তু আলাদা। লিওনেল মেসি কিন্তু প্লে মেকার হিসেবে খেলেন, ইভেন তিনি কিন্তু ফ্রি রোলে খেলেন। তার স্পেসিফিক কোনো রোল নেই। মেসি পুরো মাঠে তাকে ফ্রি রোল দেওয়া হয়, তিনি যেখানে যেভাবে খুশি খেলতে পারে, তিনি ম্যাচটা বিল্ড আপ করেন। কিন্তু ক্রিস্টিয়ানো রোনালদো কিন্তু টোটালি ডিফারেন্ট। তিনি একজন নাম্বার 9, তিনি ফরওয়ার্ড। তিনি কিন্তু ম্যাচটা বিল্ড আপ করতে পারবেন না। তিনি যখন বল পাবেন, তাকে যখন বলটা দেয়া হবে, পাস করা হবে, তখন কিন্তু তার কারিশমা দেখানোর সুযোগ আছে। তিনি কিন্তু মাঝমাঠ থেকে বলটা নিয়ে আসেন না। একটা সময় তিনি সেই এফোর্ট গুলা দিতেন। এখন 41 এইজ হয়ে গেছে, এই বয়সে কিন্তু তিনি পুরো মাঠ দৌড়ে খেলতে পারবেন না। সো দুজনের পজিশন আলাদা এবং প্লেয়ারদের মধ্যে এই বিতর্কটা শুরু থেকেই হচ্ছে যখন পর্তুগাল খারাপ খেলছে। যখন আবার উজবেকিস্তানের বিপক্ষে ক্রিস্টিয়ানো রোনালদো ডাবল গোল করলো, পর্তুগাল ভালো করলো, তখন কিন্তু একটু থেমেছে। ব্যাপারটা হচ্ছে ক্রিস্টিয়ানো রোনালদোর লেভেলটা এত উপরে, যখন ক্রিস্টিয়ানো রোনালদো পারফর্ম করতে একটু বেগ পেতে হয়, কিংবা দল যখন রেজাল্ট করতে পারে না, তখন কিন্তু স্বাভাবিকভাবেই প্রশ্ন চলে আসবে। আপনি চিন্তা করেন, আপনি জোয়াও ফিলিক্সকে নিয়ে তো আসবে না, পেদ্রো নেটোকে নিয়ে কিন্তু এত কথা হবে না, রোনালদোকে নিয়ে যেটা হয়। রোনালদোর মধ্যে টিম বন্ডিং আছে কি আছে না সেটা আপনি দেখেছেন। আপনি ফ্রি কিকের গোলটা যদি চিন্তা করেন, আপনি প্রথম ম্যাচে যেটা করেছিল আহ, রোনালদো, পুরো একটা করেছিল যে তিনি আসলে গোলটা, ফ্রি কিকটা নিবেন, গোল করবেন, কিন্তু সঠিক থেকে দিয়ে করিয়েছেন। এবং ব্রুনো ফার্নান্দেজ, যিনি ক্রিস্টিয়ানো রোনালদোর পরে সবচেয়ে ভাইটাল রোল প্লে করে পর্তুগাল দলে, তার সঙ্গে কিন্তু গোল করার পরে উদযাপনটা আপনি দেখবেন। এটা একটা আসলে মিথ, কিংবা এটা একটা
আমার মনে হয় যে মানুষের মধ্যে একটা পারসেপশন তৈরি হয়ে গেছে যে রোনালদোকে চায় না, যেহেতু 2022 ওয়ার্ল্ড কাপে রোনালদোকে বেঞ্চে বসিয়ে রেখেছিলেন, কিন্তু এই ওয়ার্ল্ড কাপে রবার্টো মার্টিনেজ কোচ কিন্তু বারবার বলছেন যে ক্রিস্টিয়ানো রোনালদোকে তার বয়স দিয়ে আসলে জাজ করা যাবে না। রোনালদো তার পারফরমেন্স, তার গোল সংখ্যা দিয়ে তাকে বিবেচনা করতে হবে এবং দলের প্রয়োজনে তাকে বিভিন্ন সময় খেলানো হতে পারে এবং শুরু থেকে, এবং সেটা কিন্তু করছে। রোনালদো হচ্ছে এমন প্লেয়ার, তিনি 5টা সুযোগ পেলে একটাতে গোল করবেন, যেটা কিন্তু অন্য কেউ 5টা সুযোগ পেলে 5টা নাও করতে পারে। রোনালদো মেসির ব্যাপারটা হচ্ছে এরকম যে তারা যখন মাঠে থাকবে এনিথিং ক্যান হ্যাপেন। সো রোনালদোকে নিয়ে যে দলের যে ভাবটা বলা হয় সেটা আসলে এরকম না। আসলে রোনালদো হচ্ছে একজন ফরওয়ার্ড, তিনি আসলে দলের টিমমেটদের সঙ্গে তার বন্ডিংটা ভালো না বা ম্যাচ রিডটা ভালো হয় না, এটা আসলে কিছু না, কারণ তার খেলার পজিশনটাই ডিফারেন্ট। সো রোনালদো যখন বল পাবে তিনি গোল করবেন। হয়তোবা আমরা লাস্ট ম্যাচে দেখেছি দুটো অফ সাইডে পড়েছেন, তিনি তার প্রত্যাশা অনুযায়ী আসলে করতে পারছেন না, টু বি অনেস্ট। বাট রোনালদো ইজ রোনালদো, তিনি যে কোনো সময় যে কোনো কিছু করবেন। প্রায় 1000 গোল করে ফেলেছে, 145টা গোল ন্যাশনাল টিমের হয়ে করেছে। ব্যাপারটা তো এমনি এমনি হয়নি, হ্যাঁ, তাই তা না? ঠিক। যেখানে লিওনেল মেসি কিন্তু এখনো তার থেকে পিছিয়ে রয়েছে ন্যাশনাল টিমের বলে। সো এনিথিং ক্যান হ্যাপেন। আজকে কি মনে হয় যে পর্তুগাল ক্রোয়েশিয়া এই লড়াইটা কেমন হতে পারে? রোনালদো কতটুকু তাকে কি আসলে স্পেস দেওয়া হবে কিনা নিজের পারফরমেন্সটা মেলে ধরার জন্য? দেখুন, ক্রোয়েশিয়ার সঙ্গে পর্তুগাল, এখানে কিন্তু আপনি যদি গ্রুপ পর্বের কথাগুলো বাদ দেন, ওভারঅল চিন্তা করেন পর্তুগাল হট ফেভারিট ক্রোয়েশিয়ার এগেনস্টে। কারণ ক্রোয়েশিয়া যদি আপনি লুকা মডরিচ চিন্তা করেন, মিডফিল্ড বেস ফুটবল খেলবে। আর পর্তুগালের মিডফিল্ডটা এখন এতটাই স্ট্রং, সেটা কিন্তু সবাই অলরেডি আলোচনা করে ফেলেছে। এবং একই সঙ্গে বারবার বলতে হয়, পর্তুগালের মিডফিল্ড নিয়ে যতটা না আলোচনা করা হচ্ছে, পর্তুগালের ডিফেন্স লাইন নিয়ে কিন্তু এতটা আলোচনা হচ্ছে না। আপনি দেখেন পর্তুগালের এখন পর্যন্ত 6টা গোল করার বিপরীতে মাত্র একটা গোল কনসিড করেছে পর্তুগাল, ঠিক আছে? রুবেন দিয়াস, তিনি কিন্তু মূল রোলটা প্লে করে। এবং মজার ব্যাপার, তাদের যে ডিফেন্ডের রুবেন দিয়াসের কথা যদি বলেন, তিনি একটা রোল প্লে করেন। জোয়াও ক্যানসেলো, তিনি একটা রোল প্লে করেন। এবং নুনো মেন্ডিস তিনি ওভারল্যাপিং করে খেলতে থাকেন। জোয়াও ক্যানসেলো তিনি কিন্তু একজন ফলস ডিফেন্ডার হিসেবে খেলেন, তিনি মোস্ট অফ দ্য টাইম মিডফিল্ডে চলে যান। রুবেন দিয়াস তিনি ওয়েস্ট ডিফেন্ডার হিসেবে খেলেন, প্রতিপক্ষের কাউন্টার আটানোর জন্য তার উপর মূল ডিফেন্স লাইনের দায়িত্বটা আছে, মেইন ডিফেন্ডার। সো এই যে একটা ট্যাকটিক্স এবার পর্তুগাল দেখাচ্ছে, যেটা রবার্টো মার্টিনেজ, পর্তুগালের নর্মাল কৌশল ছিল তারা অতিমাত্রায় ডিফেন্সিভ ফুটবল থেকে কাউন্টার অ্যাটাকে খেলে, কিন্তু এবারকার ওয়ার্ল্ড কাপে কিন্তু আমরা দেখছি তারা ডিফেন্সিভ খেলছে না, তারা কিন্তু ছোট ছোট পাসে এবং ওভারলেপিং করে তীব্র আক্রমণে যাচ্ছে। কিন্তু প্রবলেমটা হচ্ছে তারা ফিনিশিং এর জায়গাটায় দুর্বল। ক্রিস্টিয়ানো রোনালদোকে প্রপার আসলে, যেটা কিছুটা প্রশ্ন থেকে যায়, আমরা ম্যাচ গুলো যদি দেখি প্রপারলি বল সার্ভিস দেওয়া হচ্ছে কিনা, সেখানে কিছু প্রশ্ন থেকে যায়। জোয়াও ফিলিক্সকে আমরা দেখেছি, পেড্রো নেটোকে দেখেছি, ইভেন বুনো ফার্নান্দেজকেও দেখেছি, তারা ডিবক্সের বাইরে থেকে অনেক সময় শট করে নিচ্ছে। ফাইনাল পাসিংটা ক্রিস্টিয়ানো রোনালদোকে কতটুকু দেওয়া হচ্ছে সেটা একটা প্রশ্ন রয়েছে, যদিও অফ দা বল অসাম থাকে সবসময় ক্রিস্টিয়ানো রোনালদো। স্পেস দেওয়া হবে, আমার মনে হয় রোনালদোকে বেস করেই তো চিন্তা হচ্ছে, কারণ তার যদি না হতো আপনাকে রোনালদোকে তো পুরো ম্যাচটা খেলাতো না। তার বিকল্প তো পর্তুগাল টিমে আছে। আমরা 2022 ওয়ার্ল্ড কাপে তো দেখেছি, আমরা রামোস হ্যাটট্রিক করেছে সুইজারল্যান্ডের এগেনস্টে, সেই রামোস তো এখনো স্টিল পিএসজি রয়ে খেলছেন। এই সিজনে বোধহয় 20টার মতো গোল করে ফেলেছেন। তো তিনিও অন দ্য ফর্মে রয়েছে। বাট রোনালদোকে নিয়ে প্ল্যান করার কারণে কিন্তু রামোসকে মাত্র ওইভাবে নামানো হচ্ছে না, একটা ম্যাচ শুধু সাবস্টিটিউট হিসেবে খেলেছিলেন। সবুজ, আপনার কি মনে হয় রোনালদোর হয়তোবা এটাই শেষ বিশ্বকাপ, ইভেন মেসিরও হয়তোবা শেষ বিশ্বকাপ? রোনালদো মেসি ন্যাশনাল টিমে না থাকলে বা ন্যাশনাল টিমের হয়ে তারা যদি পারফর্ম মানে না খেলে, ওয়ার্ল্ড ফুটবলে কতটুকু ইম্প্যাক্ট পড়তে পারে? আসলে মানুষের আগ্রহের জায়গায় তখন কারা থাকবে, কোন সব প্লেয়াররা থাকবে? দেখুন রুবেন ভাই, প্রথমত আমি আপনার এই কথার সাথে একমত না, রোনালদোর এটা শেষ বিশ্বকাপ হবে না আমার দৃঢ় বিশ্বাস। কারণ হচ্ছে আপনি রোনালদো নেক্সট 41 বিশ্বকাপ বিশ্বাস করতে পর্তুগাল চাচ্ছেন না host যে করবে। 41 হতে পারে? লিওনেল মেসি মোস্ট প্রবাবলি এটা শেষ বিশ্বকাপ, কিন্তু রোনালদো তার দেশ হোস্ট করবে, সেই দেশে ক্রিস্টিয়ানো রোনালদো থাকবে না। এটা প্রথমত মেনে নেওয়া যাবে না, কারণ বিজনেস পারপাস গ্লোবালি যদি চিন্তা করেন, ফিফা এটা চাইবে না যে আচ্ছা, রোনালদোকে ছাড়া পর্তুগালে ওয়ার্ল্ড কাপ হোক। প্রথমত ফিফার যে মার্কেটিং পলিসি,
সেই ওয়ার্ল্ড পলিটিক্স এর কারণে, ওয়ার্ল্ড বিজনেস এর কারণে কিন্তু ক্রিস্টিয়ানো রোনালদোকে রাখতে চাইবে ফিফা। দ্বিতীয়ত পর্তুগাল চাইবে তারাও তাদের জায়গা থেকে রোনালদোকে দলটাতে রাখার। আর সবচেয়ে বড় কথা, রোনালদোর যে ফিটনেস এবং রোনালদো যে ডেডিকেশন, তিনি কিন্তু 1000 গোল করার আগে নর্মালি অবসরে যাবেন না, তিনি ক্লাব ফুটবলে তো থাকবেন আরো অনেক সময়। এই যে ডেডিকেশন যে আমি 1000 গোল করবই, এবং তিনি অলমোস্ট দেয়ার, আর বোধহয় 25টা গোল বাকি রয়েছে। হ্যাঁ। তো তিনি তার যে জেদ, তার যে ডেডিকেশন, আমার বিশ্বাস রোনালদো বলবে যে আমি পর্তুগাল আমার দেশেই আমি শেষ বিশ্বকাপটা খেলবো। এবং এটা হচ্ছে আমার প্রথম কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে, আপনি দেখেন ওভারঅল যদি চিন্তা করেন, পেলে ম্যারাডোনার পর ফুটবল বিশ্বে অনেকেই তো এসেছেন, জিদান এসেছেন, ব্রাজিলের রোনালদো এসেছেন, রোনালদিনিও এসেছেন, ফ্রান্সে এসেছেন, স্পেনে অনেক বড় বড় তারকা এসেছেন, কিন্তু কেউ কি সেই জায়গাটা নিতে পেরেছে? আপনি যখন রেফারেন্স দিবেন, আপনি যখন আইডল হিসেবে কাউকে বলবেন, তখন কিন্তু সেই যুগে আমরা মেসি, সরি, ম্যারাডোনা এবং পেলেকে বলি, আর এই যুগে এসে সেই এরাটা তৈরি করেছে ক্রিস্টিয়ানো রোনালদো এবং লিওনেল মেসি। তারপর নেইমারকে ধরা হয়েছিল, এমবাপ্পেকে ধরা হয়েছিল, কিন্তু আলটিমেটলি কেউ কিন্তু ওই লেভেলে যেতে পারেনি। যখন এমবাপ্পে বলে দিবে যে মেসি বেস্ট, রোনালদো বেস্ট, আমি না, যখন আর্লিং হালান্ড বলে দিবে যে মেসি বেস্ট, রোনালদো বেস্ট, আমি না, তখন কিন্তু এই ডিবেটটা থাকে না। ক্রিস্টিয়ানো রোনালদো কিন্তু সবসময় বলে আই এম দ্য বেস্ট। সো মেসি যদি কিছু নাও বলে, ব্যাপারটা কিন্তু স্টাবলিশ হয়ে যায় যে একজন বলছে আমি বেস্ট, তার মানে মেসি বেস্ট না। আবার ওইদিকে মেসি পারফর্ম করে দেখে দিচ্ছে ইউ আর নট বেস্ট, আই এম দ্য বেস্ট। সো এই যে একটা ডিবেট, শুধু মাঠের খেলায় নয় রুবেন ভাই, ব্যাপারটা হচ্ছে কি, এটা একটা মার্কেটিং মার্কেটিং পলিসি এবং ক্রিকেটারদের মধ্যে ক্ষুধা, সরি ফুটবলারদের মধ্যে ক্ষুধা, এবং ক্রিকেটার কেন বললাম যে ক্রিকেটারদের মধ্যেও কিন্তু এই পাগলামিটা থাকে। হ্যাঁ। যখন কোনো বিরাট কোহলি, সচিন এই কম্পিটিশন গুলো আসে, যখন নিজে থেকে কেউ বলে যে না আই এম দ্য বেস্ট, আমি এই রেকর্ড করেছি, এটা করেছি, এই জিনিসগুলো লাগে। আপনি যখন আইডল হবেন, কিংবা বিশ্ব ফুটবল বা ক্রিকেটে বলেন, সব জায়গায় যখন একটা নিজের অবস্থান তৈরি করতে হবে, তখন আপনার এই ডেডিকেশন লেভেলটা দেখাতে হবে। আপনি যদি আগে থেকে বলে দেন যে না সে বেস্ট, আমি সেটা থাকেই না, জিনিসটা সে এখানে আপনি ডিক্লেয়ার করে দিয়েছেন। সো আমাদের আরো দীর্ঘ সময় ওয়েট করতে হবে, হয়তো বা আরো 50 বছর, 100 বছরও লেগে যেতে পারে মেসি রোনালদো লেভেলের ফুটবলার আসতে। ঠিক কারণ বলেছেন। এখন আধুনিক ফুটবলে কিন্তু এখন আর আগের মতো নয়। আমরা ক্রিকেটেও যেমনটা দেখি যে আগে 200 রান হতো, এখন 400 রান, 500 রান হচ্ছে। সো ফুটবলেও তো অনেক নিয়ম কানুন চেঞ্জ হয়ে যাচ্ছে, আধুনিক ফুটবলে অনেক টেকনোলজি ইউজ হচ্ছে। আসলে এই আগে নিয়মগুলো VR ছিল না, এখন মানে VR পাল্টে হচ্ছে। যাওয়া নিয়মগুলোর সঙ্গে কোপ আপ করে কতটুকু কে খেলতে পারবে সেটা অনেকটা ফ্যাক্টর। সবুজ, আজকের মতো একটু থামতে হচ্ছে, আজকে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ পর্তুগাল থেকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য মাছরাঙার এই বিশ্বকাপ নিয়ে অনুষ্ঠানে। অনেকদিন পর আপনার সাথে দেখাও হলো, ভাল লাগলো কথা বলে। সবুজ, আপনাকে ধন্যবাদ মাছরাঙায় যোগ দেওয়ার জন্য। থ্যাংক ইউ, থ্যাংক ইউ রুবেন ভাই, থ্যাংক ইউ।